Hello, my dear friends. Assalamu alaikum. This is Hridoy Raj. It's my first class, so সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইন্সপায়ার করার জন্য। আসলে আমি জাস্ট মূলত সাজেশনটাই বানিয়েছিলাম, তারপরে ভাবলাম যে সবাইকে আমি যদি এটা শিখাতে পারি তাহলে আমার নিজের জন্য শিখা হবে, প্লাস তোমাদের জন্য শিখা হয়ে যাবে বেটারলি। তো যার জন্যই আমি আজকে তোমাদের সামনে আসা। তো প্রথমে মনে নিয়েছি আই এম নট ইউ টিচার, আই এম ইউর ফ্রেন্ড। বন্ধুরা মিলে শিখবো। এখন তো আমি সবাইকে বলছি সবাই পুরো ভিডিওটা অর্থাৎ পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই একটা হাসি খুশি মন নিয়ে বসবি, কারণ হাসি খুশি মন নিয়ে আমরা যেটা শিখি ওইটা কিন্তু আমাদের মনে থাকে বেশি। যেহেতু আমি তোমার বন্ধু, তো এখানে তো কোনো নার্ভাসের কোনো বিষয় না, তো সবাই সুন্দর মতো ভালোভাবে শিখবো। তো শেখার পূর্বেই আমি সবাইকে বলে নিচ্ছি, অ্যাকাউন্টিং ক্লাসটা করার জন্য যাদের কাছে আমার এই সাজেশনটা নেই, প্লিজ দয়া করে তার এই সাজেশনটা অর্ডার করে নিবে। আর ফিনান্সের জন্য যে হ্যান্ড নোটটা আছে তো ওইটাও অবশ্যই সাথে রাখবে। তো আশা করি আমি যে সাজেশনটা বানিয়েছি প্লাস হ্যান্ড নোটটা ফাইন্যান্সের জন্য, আশা করি ওই দুইটা যার কাছে থাকবে সে পুরোপুরি দুইটা কোর্স খুব সুন্দরভাবে করতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, অর্থাৎ সে বাংলাদেশের যে কোনো ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টই হোক না কেন, যদি সে অ্যাকাউন্টিং, ফিনান্স এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে হয়ে থাকে, তাই আশা করি তার জন্য এই ভিডিওটা পারফেক্ট হবে, অর্থাৎ সে এখান থেকে শিখতে পারবে। এবং যারা ফিউচারে ভর্তি হবে অ্যাকাউন্টিং বা ফিনান্সে, তো তাদের কাছেও শেয়ার করবে। তো এটা সবার অনুরোধ রইল। আর যেহেতু ফুল কোর্সটা আমার বেস থেকে তোমরা ফ্রিতে করতে পারতেছ, তো সবাই আমার জন্য দোয়া করবে। তাহলে আর দেরি না করে চলো আজকে আমরা চলে যাই আজকের মূল আলোচনায়। আজকে আমাদের কি শিখবো আমরা। ওকে, তো আমি সবাইকে আরেকটা কথা বলে নিচ্ছি, যেহেতু আমি এটা অর্থাৎ যারা পারে না তাদের জন্য এবং যারা পারে তাদের জন্যই, তো আমি বেসিকটা থেকেই শুরু করবো। আর আমি বলে নিচ্ছি অবশ্যই প্রথম দুইটা চ্যাপ্টার আমরা আলোচনা করবো না, কারণ এগুলো হচ্ছে থিওরি। তবে এটা হচ্ছে যে তোমরা অবশ্যই কোনো একটা অধ্যায় সম্পর্কে অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে জানতে হলে অবশ্যই কিন্তু এর প্রথম চ্যাপ্টারগুলো পড়বে, কারণ এই থিওরিটা যদি তুমি না পড়ো তুমি জানতে পারবে না আসলে হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিংকে কেউ যদি তোমাকে প্রশ্ন করে অ্যাজ এ অ্যাকাউন্টিং স্টুডেন্ট, ইফ সামওয়ান কোশ্চেন্স ইউ হোয়াট ডু ইউ নো অ্যাবাউট অ্যাকাউন্টিং বা হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাকাউন্টিং, যদি তুমি এটি না জানো, এগুলোই না জানো, হিসাব বিজ্ঞানের পরিচিতিটাই যদি তুমি না জানো, তাহলে এটা অবশ্যই দুঃখের বিষয়। তো সবাই অবশ্যই থিওরিক্যাল গুলা পড়বে। তো আমি যেহেতু ম্যাথমেটিক্যালটা নিয়ে আলোচনা করবো, থিওরি বলতে হয়তো অনেক কথা বলতে হবে, তো ম্যাথরে আশা করি ওইটা তোমরা বই থেকেই পারবে। তো ম্যাথে মূলত আমি আলোচনা করব। তো প্রথমেই যারা আমার সাজেশনটা নিবে তারা প্রথমে সাজেশনটা ওপেন করবে। তখন এইখানে আমি কিন্তু হিসাব বিজ্ঞানের পরিভাষা দিয়েছি, অর্থাৎ হিসাব বিজ্ঞান আমরা এই ম্যাথগুলো করতে গেলে আমাদেরকে কিন্তু এগুলো কিন্তু ইংলিশে করতে হয়। তো এর জন্য আমি কিছু ইংলিশ ওয়ার্ড দিয়েছি, যার সাথে আমি বাংলা অর্থগুলা দিয়েছি। তো এই যে এখানে দেখতে পারতেছো সাথে সাথে ইংলিশের সাথে বাংলাটা আছে, তো এগুলা শিখে নিবে। তো আমি আর এগুলো নিয়ে আলোচনা করছি না। তো যেহেতু আমাদের প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর আমাদের যে ম্যাথ শুরু, এটা হচ্ছে চ্যাপ্টার 3 থেকে, দ্য অ্যাকাউন্টিং প্রসেস থেকে। তো এই চ্যাপ্টার থেকে আমরা আমাদের ক্লাসগুলো শুরু করব। তো এই অধ্যায়ের আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, তোমরা দেখতে পারতেছো আমি কিন্তু লিখে রাখছি যে কি আছে আমাদের শিক্ষণীয় বিষয়। এটার মধ্যে আমাদের আছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, ট্রানজেকশন, তারপর হচ্ছে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, রেকটিফিকেশন অফ ইরর্স। তো এই যে টপিকসগুলো আছে এগুলো থেকে কিন্তু পরীক্ষার মধ্যে এক্সামের ভিতরে কিন্তু কোয়েশ্চেন্স আসে, সো আমাদেরকে এগুলা শিখতে হবে। তো যেহেতু প্রথম ক্লাস আমি বলে নিচ্ছি আমি কিন্তু বড় ক্লাস বানাবো না, অল্প অল্প করে বানাবো, অল্প অল্প করে আমরা শিখবো। তো প্রথম ক্লাসটা যেহেতু আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরই, আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের থেকে আমরা শিখবো। আমি লিখি। আরেকটা কথা, আমার হ্যান্ড রাইটিং কিন্তু খারাপ, তো তোমরা অবশ্যই একটু বোঝার চেষ্টা করো এবং আমি মুখে মুখে বলছি তো শোনার চেষ্টা করো মনোযোগ দিয়ে। তো বন্ধুরা, অ্যাকাউন্টিং ইকুয়েশন শব্দের অর্থ হচ্ছে হিসাব সমীকরণ। মূলত এই প্রশ্নটা অনেক পরীক্ষার মধ্যে এসে থাকে, অর্থাৎ বাংলাও দেওয়া থাকে, ইংলিশেও দেওয়া থাকে আমাদের যে প্রশ্নটা। তো এটার মধ্যে অ্যাকাউন্টিং প্রশ্নটা আসে হোয়াট ইজ অ্যাকাউন্টিং ইকুয়েশন, অথবা হিসাব সমীকরণ আসলে কি। ঠিক আছে, তো ওইটার সঙ্গে সঙ্গে আমি সংক্ষিপ্ত একটু কথা বলে নিই। হিসাব সমীকরণ হচ্ছে কোনো একটি প্রতিষ্ঠানের মোট সম্পদের সমান, আবার বলতেছি কোনো একটি প্রতিষ্ঠানের মোট সম্পদের সমান
মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণকেই বোঝায়। অর্থাৎ আধুনিক হিসাব বিজ্ঞানীরা এই হিসাব সমীকরণটা কি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হিসেবে মনে করে, কেননা এই সমীকরণটার উপর ভিত্তি করেই হিসাব সমীকরণ অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশনটার উপর ভিত্তি করে হিসাব বিজ্ঞানের যাবতীয় যত কার্যাবলী হয়ে থাকে। তাহলে এখন আমরা জেনে নিই অ্যাকাউন্টিং ইকুয়েশন অর্থাৎ হিসাব সমীকরণের রূপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন আর একটা হচ্ছে এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন। অর্থাৎ একটা হচ্ছে মৌলিক হিসাব সমীকরণ এবং আরেকটা হচ্ছে বর্ধিত হিসাব সমীকরণ। তাহলে প্রথমেই আমি দেখাচ্ছি যে আমি কিন্তু লিখে রাখছি বোর্ডের মধ্যে। তো প্রথমে হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি? এটা হচ্ছে অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি, অর্থাৎ সংক্ষেপে এ সমান এল প্লাস ও ই। আমি যে সংখ্যাটা বলেছিলাম এটা একটু খেয়াল করো। আমি বলেছিলাম যে কোনো একটি প্রতিষ্ঠানের মোট সম্পদের সমান মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণটাকে বোঝায়। অর্থাৎ আমরা যদি এই ইকুয়েশনটার দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো, অর্থাৎ অ্যাসেটস, এ মিনস অ্যাসেটস, তাহলে কোনো একটা প্রতিষ্ঠানের এই যে মোট সম্পত্তির সমান দায় আর মালিকানা সত্ত্বের এই যে দুইটা, মোট দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণটা এই দুইটা যখন সমান হবে তখনই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা সঠিক হবে। আমরা আগে যারা কমার্স অর্থাৎ ব্যবসা শিক্ষা বিভাগে পড়েছিলাম যে সর্বপ্রথমে আমরা শিখেছিলাম যে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তিটা ছিল লেনদেন অর্থাৎ ট্রানজেকশন। তো অর্থাৎ এই লেনদেনটার দিকেই যদি আমরা খেয়াল করি, লেনদেনটা ছিল এমন, এটা যদি আমরা সংজ্ঞায়িত করি, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনাটাই হচ্ছে লেনদেন, অর্থাৎ অর্থের বহির্ভূত কোনো কিছু হবে না। আমাদের এই অধ্যায়ে কিন্তু লেনদেনটা শিখতে হবে। আর এখানে যেহেতু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সকল ঘটনাই লেনদেন, আর সব ঘটনাই মনে রাখতে হবে হিসাব বিজ্ঞানের যাবতীয় লেনদেন যেগুলো হয়ে থাকবে এই সবগুলো কি হবে, এই ইকুয়েশনটাকে প্রভাবিত করবে। এই ইকুয়েশনটাকে যার কারণে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হিসেবে মনে করেন। কারণ হিসাব বিজ্ঞানের যাবতীয় যত লেনদেন থেকে শুরু করে যত ঘটনাই হোক না কেন, অর্থাৎ যত কিছুই হোক, এই যে ইকুয়েশনটার উপরে ভিত্তি করে কিন্তু হবে, অর্থাৎ এই বেসিক ইকুয়েশনটার মধ্যেই কিন্তু। তাহলে এই বেসিকটাকে যখন আমরা আবার এক্সপ্যান্ডেড রূপে প্রকাশ করব তখন কিন্তু আরো আমাদের অনেক কিছু শেখার আছে। তো আমরা যদি এই ওইটাকে একটু বর্ধিত রূপ করি, পূর্ণ রূপ করি, তাহলে ওইটা হচ্ছে সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই, অর্থাৎ ক্যাপিটাল থেকে ড্রয়িংটা বাদ দিতে হবে, প্লাস রেভিনিউ যোগ করতে হবে এবং এক্সপেন্সগুলো মাইনাস করতে হবে। আমি এখানে যে ইকুয়েশনগুলো দিয়ে রাখছি, আমি মূলত কোনো চ্যাপ্টারে ঢোকার পূর্বে আগে এই ইকুয়েশনটা একটু ভালোভাবে বুঝতে হবে। আমি কিন্তু সাজেশনটার ভিতরে এইভাবে দিয়ে রাখছি। তো এইখানে সুন্দরভাবে আমি সংক্ষেপের ভিতরে কিন্তু জাস্ট পুরো বিষয়টাকে তুলে ধরছি। অর্থাৎ একটু খেয়াল করো, আমরা যে প্রচলিত বাংলা বইগুলোর মধ্যে পড়েছিলাম ওইখানে দিয়ে গেছে এই ইকুয়েশনগুলোর মধ্যেই একটু খেয়াল করলে দেখতে পারবে যে একটু উলট পালট আছে। কেন আছে? কারণ আমি এখানে গুড ফর্মটা অর্থাৎ সঠিক নিয়মটা দিয়েছি। অর্থাৎ বইয়ের মধ্যে দেয়া আছে যদি ওইটার ওইটাকে বর্ধিত রূপ করা হতো তাহলে ওই বই বাংলা বইয়ের মধ্যে ছিল সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, তাহলে ওইটা কি হবে না? হ্যাঁ, ওইটা হবে। কিন্তু আমরা শিখবো যেহেতু গুড ফর্মে শিখবো, আমাদের সামনে যে ম্যাথগুলা করতে হবে ওইগুলা প্রায় সবগুলো গুড ফর্মে, আমাদের গুড সেন্সটা আমাদেরকে শিখতে হবে। তো এখন আমরা আসি এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে। এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হচ্ছে পুরোটা হচ্ছে এই যে আমরা এখানে যে দুইটা শিখছিলাম এই দুইটা সমন্বয়ে কিন্তু এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশনটা। তো এখানে অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল মাইনাস ড্রয়িং প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স, অর্থাৎ এই ওইটাকে জাস্ট আমরা পূর্ণরূপটা বসিয়ে দিলে কিন্তু এক্সপ্যান্ডেড ইকুয়েশন রূপটা হয়ে গেছে। অর্থাৎ অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল থেকে ড্রয়িং বাদ যাবে প্লাস রেভিনিউ যোগ হবে, এক্সপেন্স মাইনাস হবে। এটা হচ্ছে গুড ফর্মে, সঠিক নিয়মে। কেন এটা গুড ফর্মে, কেন আমাদের শিখতে হবে? কারণ প্রচলিত বইয়ের পদ্ধতিতে আমরা কেন যে ওইটাকে ফলো না করে এখানে হলে আমাদের কি লাভ একটু খেয়াল করি। আমরা যদি রেভিনিউ থেকে এক্সপেন্সটা বাদ দিই তাহলে আমাদের কিন্তু নেট ইনকাম বের হয়ে যায়, অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দিলে কিন্তু নেট ইনকাম। তারপর দেখো ক্যাপিটাল থেকে ড্রয়িংটা বাদ দিলেই কি হয় আমাদের, অর্থাৎ যে অনার্স ইকুইটি এখান থেকে ক্যাপিটাল থেকে ড্রয়িংটা বাদ যায় প্রথমে, তারপর যদি নেট ইনকামটা যোগ করি আমরা অনার্স ইকুইটি হয়ে গেছে। তারপর যদি লায়াবিলিটিসটা আমরা যোগ করি তাহলে দেখা গেছে মোট দায় আর মালিকানা সত্ত্ব এই পাশটা হয়ে গেছে, আর অ্যাসেটস আলাদা। এই যে মোট
সম্পদের যে পরিমাণটা আছে এই অ্যাসেটসের সম্পদের পরিমাণটা সমান যদি এই মোট দায় আর লায়াবিলিটিসটা হয়ে থাকে তাহলেই দেখা গেছে আমাদের ব্যালেন্স শিট হয়ে গেছে। তো যার কারণে এখান থেকে ভিত্তি করে আমাদের কি করে আমরা ইনকাম সামারি, তারপর অনার্স ইকুইটি স্টেটমেন্ট, তারপর ব্যালেন্স শিট করতে পারবে এই গুড ফর্মের নিয়ম অনুযায়ী। এখন আমরা একটু অন্যভাবে আরেকটু দেখি। এই যে আমরা যে এক্সপ্যান্ডেড রূপটা পড়েছিলাম, তো এই রূপটার ভিতরেই আমরা যদি এই যে অ্যাসেটস আছে অর্থাৎ কোনগুলো আমরা ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যে আমরা ব্যবসা শিক্ষা অর্থাৎ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো আমাদেরকে তো অবশ্যই জানতে হয় যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট কিভাবে আমরা জানবো। অর্থাৎ এই ইকুয়েশনটার উপর ভিত্তি করে আমি যাবতীয় বলছিলাম হিসাব বিজ্ঞানের যত সব কিছু আমরা করি না কেন হিসাব বিজ্ঞানের, তো এই সবগুলোই কিন্তু এই ইকুয়েশনটার উপর ভিত্তি করে, অর্থাৎ এইটার উপরই সবগুলো প্রভাবিত হবে। তো এখন অ্যাসেটস, তারপর এই যে এইদিকে যেগুলো মাইনাস আছে অর্থাৎ কি আছে ড্রয়িংস এর, এক্সপেন্সের, এগুলো অলওয়েজ ডেবিট। তাহলে কি এটা আমরা দেখি অ্যাসেটস, এই পাশেরটা আমরা যদি পক্ষান্তর করি তখন এগুলো কিন্তু প্লাসের হয়ে যায়। অর্থাৎ তাহলে ড্রয়িংটা কি হয়ে গেছে এদিকে প্লাসের, তারপর এক্সপেন্সটা এই যে এদিকে প্লাসের, তাহলে কি আছে এ প্লাস ডি প্লাস ই, এইদিকে আনার ফলে তাহলে আমাদের কি হয়েছে এই যে এখানে কি আছে অ্যাসেটস, ড্রয়িং, এক্সপেন্স, এগুলার বেস অলওয়েজ ডেবিট। অর্থাৎ সম্পদ, উত্তোলন, ব্যয়, এগুলার বেস সবসময় কি থাকবে ডেবিট থাকবে, নর্মাল ব্যালেন্স ডেবিট। এবার যদি এগুলো ইনক্রিজ হয় অর্থাৎ বাড়ে, যখন বৃদ্ধি পায় তখন ডেবিট, আর হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আমরা একটা লেনদেনের মধ্যে যদি আমরা দেখতে পাই যে সম্পদ বাড়লো, তাহলে সম্পদ বাড়লে কি হয়ে গেল ডেবিট, আবার কমলে ক্রেডিট। ড্রয়িংস বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এক্সপেন্স বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। কত ইজি না? অবশ্যই। তারপর আমরা এই পাশে যেগুলো আছে, তাহলে এই পাশে আর কি রয়েছে এগুলো নেওয়ার পরে তাহলে আমাদের রইল এল প্লাস এই যে সিটা প্লাস টি এক্সপেন্স, আর এল প্লাস সি প্লাস আর, তাহলে লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল প্লাস রেভিনিউ, এগুলার বেস অলওয়েজ ক্রেডিট। আমরা আরেকটু যদি খেয়াল করি যে এদিকে তিনটা আনার ফলে অর্থাৎ টোটাল 6টা, কিন্তু আমরা যদি একটু তাকাই যে এখানে মূল এক্সপ্যান্ডেড ইকুয়েশন মোট কয়টা, 6টা, বর্ধিত রূপ করার ফলে তো এখানে 6টার মধ্যেই আমরা এই পাশে তিনটা এ ডি ই অর্থাৎ অ্যাসেটস, ড্রয়িং, এক্সপেন্স, তিনটা এই পাশে ডেবিট হওয়ার ফলে এই পাশে রয়েছিল কি লায়াবিলিটিস, ক্যাপিটাল, তারপর হচ্ছে রেভিনিউ, এই তিনটা। তো এই তিনটার বেস অলওয়েজ ক্রেডিট। কি দায়, তারপর হচ্ছে মূলধন, আয়, এগুলোর বেস অলওয়েজ ক্রেডিট। এবার এগুলো যদি বাড়ে অর্থাৎ ক্রেডিটটা যদি বাড়ে তাহলে ক্রেডিট হবে, ইনক্রিজ হলে ক্রেডিট, আর ডিক্রিজ হলে ডেবিট হবে। অর্থাৎ মূলধন প্রতিষ্ঠানে যদি বাড়ে তাহলে এটা ক্রেডিট হবে, আর যদি কমে ডেবিট। ঠিক সেম ভাবে দায় যদি বাড়ে ক্রেডিট, কমলে ডেবিট। রেভিনিউ, আয় যদি বাড়ে তাহলে ক্রেডিট, আর কমলে ডেবিট। আশা করি এই ডেবিট ক্রেডিটটা নির্ণয় করতে পারবে। তো এই যে ইকুয়েশনটা এটা কিন্তু ভালোভাবে শিখতে হবে আমাদেরকে। অর্থাৎ কেননা এই ইকুয়েশনের যে আমি এখানে যা লিখে রাখছি এগুলো যদি আমরা ভালোভাবে পারি তাহলে আমরা যেমন ট্রানজেকশন তো আমরা পারবোই, তারপর জার্নাল আমরা জাবেদা করতে পারবো, তারপর আমরা ট্রায়াল ব্যালেন্স করতে পারবো, এবং সঠিক উপায়ে প্রত্যেকটা আমরা জাবেদাটি সঠিকভাবে করতে পারবো। আর আমরা যদি এটি না পারি, এই যে এখানে সমীকরণটি যদি আমরা ভালোভাবে না পারি তাহলে আমরা বাকি ম্যাথগুলো পারবো না। তাহলে মূল বেসিক হিসেবে প্রথমে আমাদেরকে এই যে আছে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা, এটা আগে ভালোভাবে আমাদেরকে শিখতে হবে। তাহলে এবার আসছি জাস্ট এটুকুর মধ্য থেকেই আমরা কিভাবে পরীক্ষার প্রশ্নের মধ্যে সমাধান করতে পারি। একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো, অনেকে হয়তো যারা বোর্ড কোশ্চেন গুলো দেখেছো, পার্ট বি এর জন্য জাস্ট এই বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনটা এটার মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে কিভাবে আমরা জাস্ট বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনটা অর্থাৎ বেসিক রূপটা আমরা শিখি 4 নম্বর আনসার সমাধান করতে পারবো। তাহলে চলো আমরা শিখি। এটা বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমরা লিখি এ সমান এল প্লাস ও ই, অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। এটা হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনটা। অর্থাৎ
জাস্ট এটার মধ্যে থেকে আমরা কিভাবে পরীক্ষার মধ্যে আসতে পারি এবং আমরা সমাধান করতে পারি এটা হচ্ছে, অর্থাৎ একটু খেয়াল করো, আমরা যদি এই সমীকরণটার দিকে তাকাই, অর্থাৎ অ্যাসেটস যতই হবে, সাপোজ ধরো অ্যাসেটস হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে যেহেতু অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি, অর্থাৎ দায়টার মালিকানা সত্ত্বটা মিলে কিন্তু সমান 1 লাখ টাকা হবে। যেহেতু এটার সমীকরণটা হচ্ছে কি সবসময় সমান থাকবে, অর্থাৎ ডেবিট যত হবে ক্রেডিট তত হবে। এটা হচ্ছে অর্থাৎ এটা হিসাব বিজ্ঞানে, অর্থাৎ আমরা যদি লেনদেনের দিকে একটু তাকাই, অর্থাৎ লেনদেনের আরেকটা মৌলিক বিষয় হচ্ছে যে লেনদেন সবসময় কি হবে, এটা সমান হবে, অর্থাৎ ডেবিট যত থাকবে ক্রেডিটও তত হবে। তার মানে সম্পদ যত হবে দায় আর মালিকানা সত্ত্ব মিলে টোটাল তত হবে, অর্থাৎ এদিকে 1 লক্ষ টাকা হবে। তো আমরা সাপোজ ধরে নিই যে লায়াবিলিটিস হচ্ছে 30,000 টাকা প্লাস আর অনার্স ইকুইটি হচ্ছে 70,000 টাকা। আমরা এটা ধরে নিয়ে করতেছি, আমরা জাস্ট একটু ধরে নিলাম যে অ্যাসেটস কত 1 লাখ টাকা, তাহলে এটা সমান হতে গিয়ে আমরা অর্থাৎ একটা মনে করো কোনো একটা প্রতিষ্ঠানে সে ব্যবসায় নামলো কত টাকা, 1 লক্ষ টাকা নিয়ে, যে সে টোটাল নামলো, এখান থেকে লায়াবিলিটিস দায় হিসেবে সে 30,000 টাকা নিল এবং মালিকই সে তার ব্যবসার মধ্যে 70,000 টাকা বিনিয়োগ করলো। এইভাবে করে টোটাল 1 লাখ হলো 1 লক্ষ টাকার সম্পত্তি। তাহলে এখানে আমরা একটু খেয়াল করলে দেখি, যদি পরীক্ষার মধ্যে জাস্ট বেসিক ইকুয়েশনটা থেকে যদি প্রশ্ন আসে, বোর্ড কোশ্চেনের মধ্যে কিন্তু আগে আসছে, তো এবারও যদি আসে তাহলে আমরা কিভাবে আসতে পারি প্রশ্নগুলো, এগুলো হচ্ছে, অর্থাৎ খেয়াল করো যে প্রশ্নের মধ্যে দেওয়া থাকলো অ্যাসেটস 1 লক্ষ টাকা, অ্যাসেটস 1 লাখ টাকা, তারপরে লায়াবিলিটিসটা দেওয়া নেই, এটা দেওয়া নেই, অনার্স ইকুইটি 70,000 টাকা, তাহলে লায়াবিলিটিস কত? সিম্পল প্রশ্ন, অর্থাৎ অ্যাসেটস 1 লাখ টাকা এবং অনার্স ইকুইটি 70,000 টাকা, তাহলে লায়াবিলিটিস এর পরিমাণটা কত, এটা কত টাকা? তাহলে এটাকে আমরা বাহির করতে পারবো। যদি আমরা সংখ্যাটার দিকে তাকাই, মনে করো যে 1 লক্ষ টাকা থেকে যদি আমরা 70,000 টাকা বাদ দিয়ে দিই, 30,000 টাকা হয় না? কত সুন্দর হয় না? অবশ্যই হয়। তাহলে লায়াবিলিটিসটা যদি আমরা বাইর করতে হয়, তাহলে লায়াবিলিটিস কি ব্যবহার করবে, এল সমান এ মাইনাস ও ই। জাস্ট আমি মুখে মুখে এগুলো বলতে, অর্থাৎ লায়াবিলিটিসটা যখন বার করবো আমরা, তখন কি করব, অ্যাসেটস থেকে অনার্স ইকুইটিটা বাদ দিয়ে দেব, অর্থাৎ সম্পদ থেকে মালিকানার সত্ত্বটা বাদ দিয়ে দেবো। আমরা সমীকরণটা চাইলে এখান থেকে আমরা কি করতে পারি, যে প্লাস মাইনাস করতে পারি। জাস্ট আমি, যেহেতু তোমরা বুঝে, এখানে আমি আর বিস্তারিত এত কিছু, আর যেহেতু আমরা অলরেডি 1.5 বছর পার হয়ে গেছে, তো আমরা এটা তো পারি। তারপর আমি বেসিক থেকে শুরু করতেছি, যে আস্তে আস্তে করে আমি ধাপে ধাপে একটু কঠিন ম্যাথের দিকে যাব। তাহলে প্রথমেই তাহলে এল বাহির করতে পারবো, আশা করি পারবে। তারপর যদি আমাদের অনার্স ইকুইটি বের করতে হয়, তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে, সিম্পল, 1 লক্ষ টাকা থেকে 30,000 টাকা বাদ দিলে কত থাকে, 70,000 টাকা। অর্থাৎ অ্যাসেটস থেকে, অর্থাৎ আমরা যখন অনার্স ইকুইটি বার করব, তখন অ্যাসেটস থেকে আমাদেরকে লায়াবিলিটিসটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, শেষ। আবার যদি অ্যাসেটস বাইর করতে হয়, তাহলে অ্যাসেটসটা তো আমাদের কি কি দেওয়া থাকবে, লায়াবিলিটিস দেওয়া থাকবে, অনার্স ইকুইটি দেওয়া থাকবে, অ্যাসেটস দেওয়া থাকবে না। অর্থাৎ এটা শুধু আমরা যে সমীকরণটা আছে ওটা বসিয়ে দিলে হবে। আর যখন লায়াবিলিটিসটা বের করতে হবে, তখন লায়াবিলিটিস থেকে কি, অর্থাৎ অ্যাসেটস থেকে আমাদের অনার্স ইকুইটিটা বিয়োগ করতে হবে, শেষ। এই যে তিনটা জাস্ট শুধু আমরা উলট পালট করলেই কিন্তু আমাদের এই 4 নম্বরে যে যাবতীয় ম্যাথগুলো আছে এগুলো করা সম্ভব। আমি সাজেশন এরকম একটা ম্যাথ দিয়ে রেখেছি, তো তোমরা যারা সাজেশনটা নিবে অবশ্যই তারা এই ম্যাথটা করবে। এটা একেবারে সিম্পল, অর্থাৎ এইভাবেই। এবার আমরা একটা বোর্ড কোশ্চেন্স করব, যে ঠিক এরকম ভাবেই। চলো শুরু করা যাক।